নিশ্চয়ই চিনতে পেরেছেন বিকাশ নুরা। তো নুরা পাগলায় খেতে দেশের গুপ্তচর হয়ে ইসরায়েলের সাথে লিঙ্ক আপ করেছে, লিঙ্ক আপ। তো আসলে এই কথাটা ভাইয়া নিজেই বলছে যে যারা একটা দল বাদ দিয়ে আর একটা দলে ডাইভার্ট হয়ে যায় তাদেরকে নাকি রাজনৈতিক বলা হয়। তো ভাইয়া তো অ্যাকচুয়ালি এখন নিজেই গান গাচ্ছে কি জানেন, বিধি তুমি বলে দাও আমি কার, মানে ভাইয়ার বর্তমান অবস্থা হচ্ছে তাই। আমরা টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে বলে হুঙ্কার ছুড়েছেন পিপিনুল। এই পিপিনুল আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, রাশেদ খান হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, এবং এই পিপিনুলকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন বেশ ধরনের অস্বস্তি বিরাজ করছে। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো নুরির চরিত্র জানতে পারতাম না। এই নুরু গেছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম রাখবেন সাবেক বিপি নুরুল হক নূর এক সময় জনপ্রিয় নেতা ছিল, কিন্তু জনপ্রিয় নেতা থেকে রাজনীতিতে দুর্নীতি এবং চুরি করে এখন মানুষের অপ্রিয় প্রাপ্ত হয়ে গিয়েছেন। সাংবাদিক ইলিয়াসের ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি, সেখানে দেখেছেন কি সীমাহীন দুর্নীতি সে করেছে। এক প্রকার তার দ্বিতীয় দুই নৌকা পা দিয়ে তার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। দর্শক, এমন ধারণা করা হচ্ছে যেই মহিলার কথা বলা হচ্ছে সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে, ওইটা তার দ্বিতীয় স্ত্রী। তার দ্বিতীয় স্ত্রী নিয়ে কিছু তথ্য দিব, জানতে পারবেন এই নূর শুধু দুর্নীতিগ্রস্ত না, একজন চরিত্রহীন লম্পট বটে। আমরা আলোচনা দেখব একজন মহিলা কি বলেছেন, পাশাপাশি কথা বলেছেন এই ডক্টর ফয়জুল হক। আলোচনা শুনে বুঝতে পারবেন বিপিনুর একজন রাজনৈতিক পতিতা। টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে বলে হুঙ্কার ছুড়েছেন পিপিনুল। এই পিপিনুল আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, রাশেদ খান হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, এবং এই পিপিনুলকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন বেশ ধরনের অস্বস্তি বিরাজ করছে। আমি প্রায় বলার চেষ্টা করেছি এই রাশেদ এবং নূরকে তৈরি করেছে মূলত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিশেষ বিশেষ ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিশেষ উদ্দেশ্যে ভাইরাস হিসাবে তাদেরকে আনা হয়েছে। তথা সরকার কোনো বিপাকে আছে, পিপিনুল রাশেদদেরকে সামনে এনে তাদের মাধ্যমে জাতির কাছে বিভিন্ন ধরনের তথ্য ভাইরাস ছড়ানো এবং ওটার উপরে ভিত্তি করে তাদেরকে ফোকাস করে বিএনপি জামাতের রাজনীতিটাকে নাই করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। আমরা অনেক সময় মানবিক মূল্যবোধের কারণে, সিম্পেথির কারণে আমরা তাদের প্রতি সমর্থন জানিয়েছি, ভালোবাসা প্রকাশ করেছি, এটা রাজনৈতিক পরিভাষার কারণে হয়েছে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ যখন এই পিপিনুলদেরকে তারপরে রাশেদদেরকে তৈরি করেছে, তখন তাদেরকে শুধুমাত্র সামনের ফোকাসে আনতো, মাঝে মাঝে মেহেন্দি সাফাদি ইস্যুকে কেন্দ্র করে, মাঝে মাঝে আপনার রাজনৈতিক নিজেদের দলের মধ্যে ভাঙাচোরাকে ইতিহাস তৈরি করে। যেমন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ ভাঙতো কিভাবে, যেমন রেজা কিবরিয়া সাহেবকে দিয়ে এই নূরের দল ভাঙানো হলো একবার, এটা আলোচনায় রাখানোর জন্য, আর কিছুই না। আবার দেখা গেছে ফারুক সাহেবদেরকে, আমতারেকদেরকে ভিন্ন জায়গায় আবার নিয়ে যেত শুধুমাত্র এই পিপিনুল এবং নূরদের ভাঙাচোরার জন্য। আবার দেখা গেল এই পিপিনুল এবং নূরদেরকে, রাশেদদেরকে দিয়ে আজকে তাদের মাধ্যমে চরমনার পিসাবকে মাঝে মাঝে গালিগালাজ করাতো। এরকম বিভিন্ন ক্যারেক্টারে তাদেরকে তখন গ্রো আপ করানো হতো। একটা সময় আমি তাদের বিভিন্ন বক্তব্য দেখতাম, সে বক্তব্যে এরকম যে মানে তারেক রহমান বিহীন বাংলাদেশ, বিএনপি বিহীন বাংলাদেশ, এক বাক্যে তারা জনতার এত হৃদয়ে পৌঁছার জন্য এমন এমন কিছু বক্তব্য দিতেন, মনে হয় এদেশ থেকে বিএনপি টিএনপি সব শেষ হয়ে যাবে। আজকে ঠিক বিএনপি হয়তো দুইটা কারণে এই পিপিনুলদেরকে আবার জায়গা করে দিয়েছে। এক, বিগত আওয়ামী লীগের সেই সময়ের ভাইরাস গুলো বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ বক্তব্য রেখেছে, ওই বক্তব্য রিটার্ন ব্যাক ওদের আচরণের মাধ্যমেই ওদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে এই সরকার। যেমন এই পিপিনুল, তারপরে রাশেদ, ওরা বিভিন্ন ধরনের অযাচিত বক্তব্য দিবে, যা বিএনপির একজন বিজ্ঞ প্রজ্ঞাবান রাজনীতিবিদ বক্তব্য রাখে না, সেই বক্তব্যগুলোকে ওদের মাধ্যমে দেওয়া হবে। কারণ বিএনপি যারা করে, যারা সত্যিকার রাজনীতিবিদ, তারা তো এরকম অশ্রব্য ভাষা ব্যবহার করতে পারে না। তাই তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যাতে করে জাতি ক্ষিপ্ত হয়ে ওদের উপরে এরকম ভৎসনা কিংবা খারাপ ভাষায় ওদেরকে চিহ্নিত করে, এবং ওদের রাজনীতি কিন্তু শেষ করে দিয়েছে। আমি সেজন্য তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতাও জানাই যে না, আপনি এক অর্থে সঠিক রাজনীতি করেছেন, যে যার দায়িত্ব পাওয়ার উপযুক্ত তাকে দিয়ে সেই কাজটা কিন্তু করাচ্ছেন। আপনি কিন্তু এক ঢিলে দুই পাখি মারছেন। এই বিপিনুর, রাশেদ, ওরাই তো আপনার চরম শত্রু ছিল এক সময়, আপনি ওদের দিয়েই ওদেরকে ঘায়েল করে দিচ্ছেন। যেটা যদি পার্সপাতি থাকতো বিপিনুর এবং এই রাশেদদের, তাহলে হয়তো ওরা এই মানুষের ফাঁদে পাড়া দিয়ে নিজের জীবন ধ্বংস করতো না। নিজেও দেখে যে চোখের সামনে বিএনপির বড় বড় মন্ত্রী মিনিস্টার থাকা সত্ত্বেও, বিএনপির বড় বড় স্পোকম্যান থাকা সত্ত্বেও, তারা জামাত শিবির কিংবা কাউকে এরকম একটা হুমকি দেয় না যে আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে, মানে গুম করে ফেলবে। সেই বিএনপির মতো নেতারা
সাহস পায় না বা বলে না, সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য হয়তো তাদের ভাষার প্রয়োগটা ওইরকম হয় না, কিন্তু পিপি নুল কিন্তু সেই ভাষা ব্যবহার করে ফেলেছে। এজন্যই বলছি তাদের ভাষার মাঠ দিয়েই তারেক রহমান ওদেরকে শেষ করবে, একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে ওই যে এক ঢিলে দুই পাখি মারা, সেটা হচ্ছে সরকার যে মাঝে মাঝে বিপাকে থাকে, সরকার যাদেরকে ঘায়েল করতে চায়। সরকারের এখন এন্টি কারা? জামাত শিবির। তো এই জামাত শিবিরকে যদি সত্যিকার অর্থে দমন করার বিশেষ কোনো মাধ্যম থাকে যেখানে বিএনপি ইনভলভ হইতে চায় না, সেই জায়গাটাতে এই ধরনের উচ্ছিষ্টভোগী অখাদ্যদেরকে দিয়ে কিছু বক্তব্য প্রয়োগ করানোর মাধ্যমে ইস্যু ক্রিয়েট করা, আর কিচ্ছু না। এদের দুইজনের একজনের মন্ত্রণালয় চালানো, দেশ চালানো, 5টা মানুষ চালানো, বক্তৃতা দেওয়া, সুন্দর করে আচরণ করা, সমাজের মানুষের ভালোবাসা অর্জন করার বিন্দুমাত্র যোগ্যতা অভিজ্ঞতা নেই, একেবারে গ্যারান্টি। দেখেন না রাশেদ হেঁটে যায়, হাত খান উঠায়, হাতও ঠিক মতো ওঠে না, পেট আগে পিঠ পরে, হাত পিছনে না সামনে, মানুষ তাদেরকে দেখলে ঠিক মতো হাত নাড়িয়ে অভিবাদনও নেয় না। নিজে সি গ্রেডের এমপি হতে পারে নাই, ওর কারণে যশোরের বিএনপির আসনগুলো নষ্ট করেছে। খোঁজ নিয়ে দেখেন, মানে আপনার কি বলে ঝিনাইদহ অঞ্চলের সেই আসনগুলো খোঁজ নিয়ে দেখেন। সে নিজে যে আসনে দাঁড়িয়েছে ধানের শেষ প্রতীক পাওয়ার পরে, বাংলাদেশে হয় ফার্স্ট হয়, না হয় সেকেন্ড হয়, তাও কষ্ট করে সেকেন্ড হইতে হয়। সেই ধানের শেষ প্রতীক পাওয়ার পরে রাশেদ হয় তৃতীয়, জামাত হয় প্রথম, দ্বিতীয় হয় স্বতন্ত্র। এইরকম একটা বস্তা পচা উচ্ছিষ্ট দালালগুলোকে বিএনপি বানিয়ে দিয়েছে সচিব। কেন বানিয়েছে ওরা এখন এই কাটা দিয়ে কাটা তুলতে চায়। বিএনপি এক অর্থে ওই যে একটু আগে প্রশংসা করলাম যে পরিমাণ বিএনপি গালিগালাজ করেছে এই রাশেদ এবং নূর, সেই হিসাবে রাশেদ নূরদেরকে বিএনপির এরকম একটা শাস্তি দেওয়ার জন্যই এরকম মাঠে ছেড়ে দেওয়া উচিত ছিল, গলায় রশি বেঁধে, যাতে মানুষ ওদেরকে ভৎসনা দেয় এবং ভৎসনাগুলো আলটিমেটলি মানে ওদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের কারণ হয়। সেটা বিএনপি করে দেখিয়েছে। শোনেন, এই জাতীয় লোকদেরকে তৈরি করা হয় মাঝে মাঝে রাষ্ট্রের বিশেষ কিছু পারপাস সাফ করানোর জন্য। এরা কখনোই রাষ্ট্রের সত্যিকার রাজনীতি বুঝে মাঠে আসে না। রাজনৈতিক শিষ্টাচার থাকতে হবে, রাজনৈতিক আদর্শ থাকতে হবে। আপনি বিএনপি না করতে পারেন, আমি ধানের শীষ না করতে পারি, আমি জামাত না করতে পারি, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার দুই ঠোঁট, আমার জিহ্বা, আমার বক্তব্য, আমার যে কোনো কিছু একটা ডেস্টিনেশন থাকতে হবে যে আমার টার্গেটটা কোথায়, আমি কি বলতে চাই, কোথায় যেতে চাই। আমার রাজনৈতিক সূচনা যদি হয় কোন একটি আদর্শের উপরে লক্ষ্য রেখে, আদর্শের জায়গায় আমাকে যেতে হবে। হ্যাঁ, আমাদের 19-20 হতেই পারে, রাজনৈতিক কৌশল হিসেবে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু তাই বলে রাজনৈতিক কৌশল কি শুধু রাশেদ আর এই পিয়ন, আপনার কি বলে পিয়ন রাশেদ আর এই পিপি নুলের মধ্যে সীমাবদ্ধ? আজকে সেজন্যই বলছি যে আমাদের এই রাজনৈতিক শিষ্টাচারটা ধ্বংস করে দিচ্ছে এরা, এই মাঠটাকে নষ্ট করে দিচ্ছে এরা। এদের চরিত্র হচ্ছে পরগাছা সিস্টেমে থাকবে। আমি গতকালকের একটা টকশোতে বলেছিলাম এই রাশেদ বিএনপির বিরুদ্ধে বড় বড় কয়েকটা অভিযোগ তুলেছিলেন, তার মধ্যে হচ্ছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য আসছে। এই পিপি নুল বক্তব্য দিয়ে বিএনপিকে কটূক্তি করেছিল, বিএনপিকে কটূক্তি করে বলেছিল যে যেই লাউ সেই কদু হবে এরা যদি ক্ষমতায় আসে। বিএনপিকে কটূক্তি করে বলেছিল সংস্কার চায় না, মানে তখন তো তিনি সংস্কারের পক্ষে বক্তব্য দিয়েছেন। সে কারণে বিএনপির একজন এমপি, বর্তমান এমপি আমাদের নীলুফার চৌধুরী মনি আপা, গত পরশুদিন বাংলা ভিশনে তার সাথে আমি টকশোতে কথা বলেছি, তার সামনেই বলেছি, তিনি বলেছিলেন পিপি নুর হচ্ছে আপনার গিনিপিক, এবং এই শতাব্দীর গিনিপিক হিসাবে তিনি মানে শেখ হাসিনার মা হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছেন, আবার রাজনৈতিক আন্দোলনটাকে নষ্ট করছেন। তাকে আওয়ামী লীগ মাঝে মাঝে মারে, আবার বিকালে সে দাঁড়িয়ে যায়, এটা আওয়ামী লীগের একটা বি টিম হিসাবে কাজ করেছে বলেছে আমার সামনে। সেটার প্রতিবাদ কিন্তু সেই নীলুফার চৌধুরী আপা করতে পারেনি। তাহলে এখন আমরা বিগত দিনে এদেরকে কেন উড়ুর নিচে রেখে, পায়ের নিচে রেখে ঢাল বানিয়ে ওদেরকে রক্ষা করেছিলাম? এর কারণ ছিল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের চিন্তা ছিল যে আমরা সবাই এক, এখানে যেই হোক তার জুলুম, নির্যাতন, অত্যাচার তার উপরে কেউ করুক, এটা আমরা চাইনি। বিশেষ করে আমি চাইনি। নূরের ব্যাপারে আমার আলাদা একটা সম্মান ছিল কয়েকটা কারণে। এক, নূর ঢাকা বিশ্ববিদ্যালয় নির্যাতিত নিপীড়িত একজন ছাত্র নেতা থেকে ছাত্র শিবিরের ভোট পেয়ে বিপি হয়েছে, ফাইন। নূর বাংলাদেশে আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম করেছে, তার কথাবার্তায় মনে হয়েছে যে না, তিনি আসলেই আদতে সংস্কার চান। এটা এখন দেখেন ঠোঁট বন্ধ করে বসে আছে, কুলুক লাগিয়ে বসে আছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে গুম করতো, খুন করতো, এই যে বিপি নুরুল হক নূর, আমি তো চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছি, শুধু এই একটা শব্দ চালানোর কারণে বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা জামাত শিবিরের কেউ যদি নাই হয়ে যায়, তাহলে তো নূরকে এটার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন কোনো কথা ছাড়া। কিভাবে বলতে পারে যে আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে? জামাত শিবির নাই হওয়া সংগঠন বিগত দিনে দেখেন নাই? এই জামাত ছাড়া আন্দোলন সফল হতো না, এই মন্তব্য নূর করেছে। আমার সাথে জাতীয় সমাবেশে বক্তব্য দিয়েছে। সেই মানুষগুলোর পরিবর্তন দেখলে ঘৃণা লাগে, থুতু ফেলতে ভয় লাগে, খারাপ লাগে যে কাদের দিকে থুতু ফেলবো। এই রাশেদ সাহেবদের সাথে কত টকশো করেছি, কিন্তু আজকের এদের আচরণটা ফেসিবাদকে ছাড়িয়ে গিয়েছে। প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে নাই করে দেবে। নাই করবা কোত্থেকে? নাই হতে হতে জামাত শিবির এই পর্যায়ে চলে এসেছে। তাদের নাইয়ের সংখ্যা গুণেও নাই করতে পারবেন না, মানে এতটা হয়েছে, ওটার কোনো হদিস পাবেন না। 11 জন মানুষ জীবন দিয়েছে, তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, জেলখানায় হত্যা হয়েছে। সাইদি, নিজামী, কাদের মোল্লা, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, এই মানুষগুলোর জীবন
শেষ হয়ে গিয়েছে। আপনারা তাদেরকে নাই করে দিবেন? এই নাই করার আর কোনো রাস্তা কিন্তু নেই। আমি বরং মনে করি রাজনীতিতে আপনারা নাই হয়ে যাচ্ছেন কিছু দালালির জন্য। 100% নিশ্চিত বাংলাদেশে বিপিন নূর এবং পিপি নুল এবং পিয়ন রাশেদ, এদেরকে শুধুমাত্র আপনাদের যে কোনো গোয়েন্দা শুধু ওদের পিছনে লাগিয়ে রাখেন, 1 সপ্তাহ লাগিয়ে রাখলে বাংলাদেশের দুর্নীতির প্রথম তালিকায় যদি কোনো লোক থাকে এই দুজনকে খুঁজে পাবেন। যান, ওদের চলার আর কোনো অর্থ নেই, পারিবারিক ভাবে চলার মতো কোনো হিম্মত নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। কোত্থেকে এসেছে এগুলো? এখন গাড়িতে চড়ে, এখন ইসে চড়ে, এখন বিভিন্ন জায়গায় শুধু দালালি। ওদের ফোনগুলো শুধু রেকর্ড করলে আপনি পেয়ে যাবেন আসল তথ্য। এবং আমি বিশ্বাস করি আগামী কিছুদিন পর দেশের যে কোনো সময়ের পরিবর্তন হলে এরা ধরা খাবে এবং সম্ভাবনা আছে বিএনপির হাতে যদি কেউ প্রথম ধরা খায়, যাদের ইজ্জত সম্মান নষ্ট করে দিয়ে রাজনৈতিক যে একটা আদর্শ ছিল সেটাকে মৃত্যু করে দিবে, সেটা দেখবেন গণ অধিকার পরিষদই সবার আগে ভোগ করবে। কারণ ওরা কিন্তু তারেক রহমানকে হুমকি দিয়েছিল, ওরা কিন্তু বিএনপিকে নাই করে দেওয়ার খেলায় মত্ত ছিল শেখ হাসিনার খেলোয়াড় হিসাবে। অতএব সেই জিনিসটা কিন্তু ওদের যেদিনই বের হবে সেদিনই ধরা খাবে। আর এর পরের জিনিস তো বাকি আছে। সরকার তো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকে না। শেখ হাসিনার চাইতে বড় স্বৈর শাসক ফ্যাসিবাদ বাংলাদেশে আর কেউ জন্মাতে পারবে আমার বিশ্বাস হয় না। তো সেক্ষেত্রে সর্বোচ্চ বিএনপি যদি টেনে টেনেও ক্ষমতায় থাকে 5 বছর থাকতে পারবেন কষ্ট করে। আপনি কি আওয়ামী লীগের মতো 15 বছর থাকতে পারবেন বলে বিশ্বাস করেন? জিন্দেগিতেও না, কান কেটে চলে যাবো। বিএনপি কোনোদিন আওয়ামী লীগের মতো স্বৈর শাসক হয়ে 15 বছর থাকতে পারবে না। তাকে সর্বোচ্চ 5 বছর টিকে টুকে থাকতে হলে থাকতে হবে। এরপরেও যদি আপনি ভালো কাজ করে আসতে পারেন, কিন্তু 15 ইয়ার্স থাকার তো সুযোগ নেই। তো মানুষের জীবন কি 5 বছর 10 বছরের জন্য? রাশেদ সাহেব, নূর সাহেব রাজনীতি মাত্র শুরু করেছেন। বিএনপিতে অনেক মানুষ জোট করেছে, আপনারা বিএনপি হয়ে রাজনীতি করেন, আপত্তি নেই। আমি জামাত হয়েছি, বিএনপি করেছি, কোনো সমস্যা নেই। রাজনীতিতে মানুষের দল পরিবর্তন থাকবে, আদর্শিক জায়গায় মানুষের পরিবর্তন আসতেই পারে, কিন্তু তাই বলে সম্পর্ক নষ্ট করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। এই যেই জামাতকে ঘৃণা করছেন, শেষ করে দিতে চান, এই জামাত বাঁচিয়েছিল আপনাদের রাজনীতি। যাই হোক, ভবিষ্যতে হয়তো আবার জামাতের কোলে এসে এই স্থান অর্জন করতে চাইবেন, সেদিন জামাত কি করবে সেটা দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার বধূ মহা জাদু জানে মুফতাদের সাথে বৈঠক ও অর্থনৈতিক লেনদেনের অভিযোগ তোলেন। আমাদের প্রতি ভাইয়া, রাজনৈতিক ভাইয়া নিশ্চয়ই চিনতে পেরেছেন বিকাশ নুরা। তো নুরা পাগলায় হাতে দেশের গুপ্তচর হয়ে সাথে লিঙ্ক আপ করেছে, লিঙ্ক আপ। তো আসলে এই কথাটা ভাইয়া নিজেই বলছে যে যারা একটা দল বাদ দিয়ে আর একটা দলে ডাইভার্ট হয়ে যায় তাদেরকে নাকি রাজনৈতিক বলা হয়। তো ভাইয়া তো অ্যাকচুয়ালি এখন নিজেই গান গাচ্ছে, কি জানেন? বিধি তুমি বলে দাও আমি কার। মানে ভাইয়ার বর্তমান অবস্থা হচ্ছে তাই, কারণ ভাইয়া কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির, আবার কখনো নিজের একটা দল বানাইছে যে দলের এখন আপনার কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, যে দলের কর্মী কই এখন আর ঠিক নাই, কর্মীরাই এখন হাই হুতাশের মধ্যে পড়ে গেছে যে ওদের আসলে দল কোনটা। তারপরে আবার কখনো তাহলে ভাইয়া আসলে কার? তো ভাইয়া এই জন্য ভাইয়া এই লেভেলটা আসলে মেনটেন করে আর কি। তো কথা হলো ভাইয়া ওই যে হাদি মানে সুশীলটা তো আবার হাদির ওইটাকে খুব গালি মনে করেন যে হাদি গালি দিয়ে গেছে। তো কথা হলো হাদির ওই গালি এটা ভাইয়াদের জন্য জরুরি। মানে ভাইয়াদের মতো যারা আছে এরকমের রাজনৈতিক দেশদ্রোহী, দেশের শত্রু, গুপ্ত থেকে দেশ ধ্বংসকারী, ওরে রে ভাইয়ার এই জন্য এত জামাত নিয়ে সমস্যা। তাহলে হুদা কামে ভাই জামাত নিয়ে ওরা এত সমস্যা থাকবে কা? যত মানুষের দেখবেন জামাত নিয়ে অনেক সমস্যা, তারাই বুঝবেন যে দেশে হলো কি ইসলাম বিদ্বেষী বা ওগো পেছনে কেউ না কেউ কাম করে। একদম 100% যত মানুষ এই দেশে যুগে যুগে জয় কতগুলো দল আইছে যারা জামাত বিদ্বেষী, জামাতের পিছনে লেগে আইছে, মানে এরাই হলো রাজনীতি কোনো ঠিক নেই এবং পিছন দিয়ে আর কেউ চালায় এবং ওরা নিজেরাও জানে না যে ওরা কাগজ। ভাইয়া অবস্থা এই। তো এবার আবার ভাইয়া আবার দেখলাম কতটি ঠিকঠাক করে রাস্তায় নামাইয়া বিষয়টা হয়েছে কি, ভাইয়ার লোকেরা আমির হামজার ওইখানে মারামারি করতে গিয়া, কারণ কি ওনার তো দলের অস্তিত্ব নাই, এখন ওই নিজের দলের লোকেরা হ্যাঁ দিলেন, আবার কিছু তো ভাড়ায় আনে, তো নিজের দলের লোকে আবার নিজের দলের পায়ে রকেটে দিয়েছে। মানে বুঝছেন, মানে হয়েছে কি ওই একটা হাফ আছে না, দুই দিকে মুখ, ওই নিজেরটা নিজে কামড়াই ধরে। তো ভাইয়ের দলের অবস্থা হয়েছে তাই। তো যাই হোক, ওই যে সুশীলরা যারা হাদির গালিটারে খুব নেগেটিভ ভাবে নেন, অ্যাকচুয়ালি জালিমদের জন্য ফরজ হয়ে যায়, অজীব হয়ে যায় গালি, বুঝছেন এটা? তো এরকম জালিম যারা আছে, যারা দেশের শত্রু, যারা দেশ বিক্রির কাজে নিয়োজিত, হাদি তাদেরই হলো গিয়ে ছিঁড়ে ফেলাইতে চাইছে। তো ভাইয়ার যা পরিস্থিতি বর্তমানে ভাইয়ারটা কিন্তু ছিঁড়বে দেশের জনগণ, কারণ এদেশের ধর্মপ্রাণ মুসলমান, এটার জন্য ধর্ম নিয়ে সাক্ষরতা করবা, এর সাথে তুমি কার্নিভাল দেখে কিটিস পিটিস করবা, তোমার এদেশের মানুষ তোমার সাইডে দেবে, ওই যে হাতির ভাষায় সিরিয়ালাই দেবে একদম, ঠিক আছে? তো কথা হলো এই বিএনপির দ্রুত হলো গিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সিদ্ধান্তটা নেওয়া উচিত হলো গিয়ে এই যে দেখাই
এরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা আমি কি দিতেছি জানেন, এটা হচ্ছে পিলিং জেল, মানে যত ময়লা আছে স্কিনের সব একদম টাইট হেসলাই বাইর করবে। তো বিএনপির এখন উচিত এই পিলিং জেলটার মতো বিএনপিতে যত ছেঁচড়া আছে, যত ময়লা আবর্জনা আছে, এই নুরা পাগলার মতো, বিকাশ নুরের মতো। এই নুরা, তুই কি ওই মোসাদ দেখ না কি জানি ওটার নাম কি, ওই যে ইসরায়েলের বেড়া, তুই হেদার বিকাশ সাথে গেছিলি ভাইয়া? হ্যাঁ, এই রাজনৈতিক পতিতা, তুমি কি হেদার বিকাশ সাথে গেছিলা দুবাইতে? হ্যাঁ, আচ্ছা। তো এখন বিএনপির উচিত এই জেলটার মতো, এই যে দেখেন কেমনে ময়লাটা উড়ে একদম এই রাশিদ দেয়া, তারপর আরো জানি কি কি আছে, মানে যারা কোনো সোজা কথা, যারা দেশের শত্রু, যারা চাটে, যাদের নিজস্ব কোনো দল নাই, বিএনপির এখন চোখ দুইটা বন্ধ কইরা এদেরকে এই ময়লার মতো ক্লিন করা উচিত। একদম দল দিয়া বাইর করে নিজের দলে যারা শিক্ষিত আছে, ত্যাগী আছে, তাদেরকে এই মুহূর্তে বিভিন্ন সেক্টরে ময়লাটা কেমনে উঠে দেয়, এই রকমের ভাবে ময়লা টেনে হেসড়ে বের করবে, এরকম করে নুরুরে বাইর করা উচিত। না হলে ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবে। কারণ জনগণ কিন্তু দেশে এত কষ্টের বিনিময়ে, এত অত্যাচারের বিনিময়ে দেশ দিয়া একটারে ভাগাইয়া শান্তি চাইছিল, কিন্তু কথা হলো যদি দেশের মানুষের জন্য আপনারা সেই আবার অশান্তি নিয়ে আসেন, আর এত কিছু জানার পরও যদি আপনারা তাকে বসায় রাখেন, তাও এত বড় একটা জায়গায়, সেটা দেশের জন্য কখনোই ভালো কিছু নিয়ে আসবে না। সো এই যে এভাবে হলো গিয়ে দেখেন ময়লা কেমনে উঠছে, দেখছেন? এই যে এরকম করে বাইর করে দেন, এটাতে ঘাড়ের কালো দাগ দূর হবে, বডির কালো দাগ দূর হবে, ময়লা টেনে বের করবে বডি এবং ফেসের। এটা মেকআপ রিমুভার হিসেবে ইউজ করা যাবে, অয়েল কন্ট্রোল করবে, ভাইয়েরা পুরো সবাই ইউজ করতে পারবে। কথা হলো এই নুরু, মানে বিকাশ নুরা আর কি, যাই হোক, ওই যেই লোক আসলে বিকাশ আনতে, এখন ও হলো গিয়ে যে সেক্টরটায় বসে আছে, ও এখানে বসে প্রবাসী ভাইদের জন্য ও কি করছে, ওর আসলে মূল কাজটা কি ছিল? ওর উচিত ছিল এই দেশ প্রবাসীদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, তাদের জানমাল হেফাজত করা, তাদের জন্য এয়ারপোর্ট থেকে আসা যাওয়ায় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, তাদের তো ব্যাগ চুরি হয়ে যায়, তারা যে রেমিটেন্স পায় এটা আরো সহজ উপায় বের করা। তারপর তারা ধরেন কেউ গেল কনস্ট্রাকশনের কাজে, কেউ গেল ড্রাইভিং এর কাজে, এগুলোর জন্য এই দেশে ট্রেনিং এর ব্যবস্থা করা, এবং তাদের বিদেশে যাওয়ার পর অনেকে আছে দেখবেন মরে যায়, তাদের লাশগুলো পর্যন্ত নিজের খরচে আনতে হয় বা কারো আনাও হয় না, এগুলো সব আনার দায়িত্ব তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ও কয়জনটা এরকম হেল্প করছে বা এই জিনিসগুলো ও কয়টা মেনটেন করছে? তারপর ধরেন বেশি দক্ষ কর্মী, কম খরচে বিদেশ পাঠানোর ব্যবস্থা, দালাল মুক্ত করা, তারপরে আপনার এই সেক্টর নিয়ে যারা কাজ করে, ওটাকে কি বলে, ওয়ার্ক পারমিট নিয়ে যারা কাজ করে, এই এজেন্সিগুলো তদারকি করা, যাদের লাইসেন্স নাই তাদের বাতিল করে দেওয়া। কিন্তু টাকা খেয়ে এরা আরো দেখা যায় যত লাইসেন্স নাই এদেরকে রাখে অনেক সিস্টেমে, মানে কত রকমের যে দুর্নীতি আছে। টাকা পয়সা খায় ওরা, মানে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা কি করবে? প্রবাসী ভাইদের দেখা যায় এত কষ্টের ফল একটা, মানে একটা ব্যাগ পর্যন্ত বাড়ি ঠিক মতো নিতে পারে, এটা কেটে ওই এয়ারপোর্টে রেখে দেয়। এগুলোতে হলো গিয়ে ওর তদারকি করা উচিত ছিল। তারপরে দেখা যায় যে একজন প্রবাসী ভাই বাংলাদেশে 10 লাখ টাকা পাঠাইলো তার পরিবারকে, তো এখন কথা হলো যে ওই 10 লাখের পুরোটা যদি তার পরিবার খরচ করে ফেলে, তো এইটা কিন্তু অর্থনীতিতে তার একটা দীর্ঘমেয়াদী প্রভাব, যেটা সীমিত আকারে পড়ে। কিন্তু সরকার যদি নিরাপদ ও স্বচ্ছভাবে তাকে সুযোগ দেয়, ধরেন যে রেমিটেন্স পাঠাইলো, রেমিটেন্স থেকে সে সঞ্চয় করলো, সঞ্চয় থেকে সে ব্যবসা করলো বা উৎপাদনশীল বিনিয়োগ করলো, এবং কর্মসংস্থান কর থেকে কিন্তু জিডিপি কি হলো, বৃদ্ধি পাইলো। তো এই বুদ্ধিগুলো কিন্তু কিছু মনে দিবে না ভাইয়া, যারা বিদেশ থেকে ফেরত আসে তারা এসে কিন্তু বসেই থাকে, তাদেরকে কিন্তু অন্য কোনো কিছুতে ইনভলভ করা হয় না। এটা যদি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের জন্য যদি তাদেরকে উদ্যোক্তা বানানোর ইয়ে করে, যে একজন বিদেশ থেকে ফেরত লোককে শুধু বিদেশ ফেরত না, তাকে তার যে যোগ্যতা আছে, যেমন সে কনস্ট্রাকশনের কাজ করছে, তাকে বাংলাদেশে কনস্ট্রাকশনের সেক্টরে কাজ করার, উদ্যোক্তা হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হোক। সে ধরেন একটা মানে ওখানে ড্রাইভিং এর কাজ করছে, এগুলোর সুযোগ দেওয়া হোক। এবং আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে আপনার বিভিন্ন সেক্টর যে উইংগুলো আছে সেগুলো শক্ত কিনা, সেই লেবার উইংগুলোকে হলো গিয়ে আরো শক্তিশালী করা হোক, এগুলোতে নজরদারি করা হোক। ভাই কাজের আর শেষ নাই, অনেক কাজ আছে, কয়টা এখন বলতে গেলে অনেক কিছু মাথায় আসে না। যেমন কম খরচে কিভাবে বিদেশে পাঠানো যায় লোকগুলোকে, এবং বেশি দক্ষ কর্মী, বেশি বেতন, তারপর নিরাপদ, তারপরে হলো গিয়ে আপনার ওনাদের হলো কম, যেন প্রতারণার আওতায় কেউ না পড়ে, যেন প্রতারিত যেন কেউ না হয়। এবং ওখানে গেলে দেখবেন অনেকে অনেক রকম সাফার করে, দালালের মাধ্যমে অনেক কিছু হয়, মানে এইগুলো তৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া, সবার ডাটা এন্ট্রি করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, যেন ইনস্ট্যান্ট সবকিছু তথ্য পাওয়া যায়। এগুলা বাদ দিয়া ও বিকাশ আনতে গেল, এইবারে ওরে এই ময়লার মতো বাইর করে দিয়া নিজের দলের লোকজন বয়ান আনলে কিন্তু জনগণ কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে লাইবে। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো এই নুরির চরিত্র জানতে পারতাম না। এই নুরু আগে ছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম রাখবেন নূর। হ্যাঁ, মানে কি বলবো ভাই, প্রবাসীদের টাকা তো খেয়ে শেষ করেছে, এখন বাংলাদেশের সাধারণ মানুষের টাকা খেয়ে ওর আত্মীয় স্বজন নুরুর
আত্মীয় স্বজনরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এই এত খারাপ, এত নিকৃষ্ট এই নুরু পাগলা। হ্যাঁ, কি বলবো ভাই, ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক যদি না থাকতো বাংলাদেশে, আমরা জীবনেও এর চরিত্র সম্পর্কে জানতে পারতাম না। কিভাবে এখনো কিভাবে থাকে প্রতিমন্ত্রী, প্রবাসীদের কল্যাণে কিভাবে কাজ করবে, কি করে কাজ করবে এই বিকাশ নূর? এর এক্ষুনি পদত্যাগ চাই, এক্ষুনি পদত্যাগ চাই। হাজার হাজার কোটি টাকা খাই শেষ করে ফেলে এই কদিন। হ্যাঁ, এই বিকাশ নূর গালাগালি এমনি এমনিতে আসে না, সাধারণ মানুষের টাকা খায়, আমাদের প্রবাসীদের টাকা খায়। এখন প্রতিমন্ত্রী এই চোর বাটপার, এখন প্রতিমন্ত্রী হই। কিভাবে হয়, কিভাবে হয়? ইলিয়াস ভাই আপনাকে স্যালুট ভাই। এইভাবে আপনার মতন সাংবাদিক যদি বাংলাদেশে আরো থাকতো, তাইসব চোর বাটপার বুক ফুলে হাঁটতে পেতো না, ঘুরতে পেতো না। হ্যাঁ, মানে গালাগালি না দিলেও পাপ হবে। এখন কি বলবো ভাই, প্রবাসীদের টাকা তো খাইয়েছে, তা বাদেও এখন সাধারণ মানুষের টাকা খাইতেছে। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতি করতে যে ভিপি নূরের দল, পুরো দল কঠিন পরিস্থিতিতে পড়েছে। এমনকি ভিপি নূর নিজেই তার খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেছে। ভিপি নূরের প্রতিমন্ত্রিত্ব থাকে কিনা সেটা এখন প্রশ্নের মুখে পড়েছে। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতির ফল এগুলো। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ছেলেদের উপর যতটুকু সিম্পেথি ছিল, যেহেতু তারা কোটা সংস্কার আন্দোলন করেছে, অনেকে আরো নানান সময় আন্দোলন করেছিল, সে সিম্পেথি একদম উঠে গেছে। একদম রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুদের কাতারে নিয়ে জনগণ ওদেরকে গালাগালি করছে, ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কোনো দাম দিচ্ছে না। দর্শক, এর মধ্যে আবার সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন ভিপি নূরের মাল ফাঁস করা হবে। এখন সবকিছু রেডি করেছে সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন রাত 8টায় তিনি পাবলিশ করবেন। এতে ভিপি নূর অলরেডি বলেছেন যে এটা এআই দিয়ে তৈরি। এর মানে নূর অলরেডি বুঝেছেন যে খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে, অগ্রিম বলে দিয়েছেন এআই দিয়ে তৈরি। পাবলিশ করার আগে এআই দিয়ে তৈরি এটা কেন বললেন? এর কারণ হচ্ছে তার জিনিস ইলিয়াসের কাছে গেছে। আপনি অপেক্ষা করেন, দেখবেন তোলপাল লেগে যাবে। আলেম ওলামাদের সাথে বেয়াদবি, অতি চালাকি, তার ফল এখন পেতে হবে। এক, ইলিয়াস গণ অধিকার পরিষদ এমনিতেই অস্তিত্ব সংকটে, তাদের দলের ওইরকম কোনো গুরুত্ব নেই, ব্যক্তি নির্ভর দল, সেই ব্যক্তিও এখন ধ্বংস হয়ে যাচ্ছে। ভিপি নূরের লেজিটিমেসি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। দেখেন, ভিপি নূরকে এখন আর কিন্তু ভিপি নূর বলে না মানুষ, সবাই বলে পিপিনুল, পিপিনুল ভাইয়া। লোক ভাড়া করে প্রোগ্রাম করছে, সেই ভাড়া করা লোক ধরা করেছে ক্যামেরায়, এমন ভাবে লোক ভাড়া করেছে বলতেও পারে না যে কার প্রোগ্রাম এসেছে, টাকার বিনিময়ে বলে পিপিনুল। এই পিপিনুল ভাইয়া আমার অত্যন্ত স্নেহের এবং কাছের ছোট ভাই, একটা কঠিন ধরা খাচ্ছে। দর্শক, কেমন লাগে এখন এই যে চালাকি করতে গেছো গণ অধিকার পরিষদের ছেলেরা, যা তা বলছো আমির হামজার বিরুদ্ধে, এমপির গাড়িতে হামলা করতে গেছো, মায়ের টুকটাক খেয়েছে ভিপি নূরের লোকেরাও, অতি উৎসাহী হয়ে আগ বাড়িয়ে এমপির গাড়িতে হামলা করার মতো স্পর্ধা তোমরা কেন দেখিয়েছো? আর সেটা করতে গিয়েছো বলেই তো আমাদের এখন এই অবস্থা। দর্শক, ওদিকে ভিপি নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমির হামজার গাড়িতে এবং আমির হামজার বাড়িতে ব্যক্তি আমির হামজার উপর গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীদের হামলার পর ভিপি নূরের নাওয়া খাওয়া কোনো কাজ কর্ম কিছু নেই। তার একমাত্র রাজনীতি আমির হামজার বিরুদ্ধে লেগে থাকা। এটা কি কোনো রাজনীতি? একটা দল, একজন প্রতিমন্ত্রী, তিনি 24 ঘন্টা একজনের বিরুদ্ধে লেগে থাকবেন, ওইটা নিয়ে ডিল করতে তাকে হিমশিম খেতে হবে। এই ফাও ঝামেলায় কেন জড়ালো? ভিপি নূরের স্ত্রী হয়তো বলছে যে তুমি কেন এই ফাও ঝামেলায় জড়াতে দিলে তোমার ছেলেপানদেরকে, এখন তোমার ঘুম টুম নষ্ট, এখন তোমার কি লিঙ্কটিং ফাঁস করে দেয়, কি অবস্থা, না আবার সংসার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, হুনস। তো দর্শক, গত 3 দিনের নুরুল হক নূরের ফেসবুক পোস্ট যদি দেখেন বা গণ অধিকার পরিষদের ছেলেদের ফেসবুক পোস্ট যদি দেখেন, এদের কোনো রাজনীতি নাই, কোনো কাজ নাই, সংসার নাই, গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু না, একমাত্র কাজ আমির হামজা। আমির হামজাকে নিয়ে পড়ে আছে। একজন প্রতিমন্ত্রী, তার 24 ঘন্টার কাজ আমির হামজাকে ডিল করা। আমির হামজা কি করলো, কাউকে ধরেছে কিনা, আবার জামাতের লোকজন নাকি হামলাকারীদের বাড়ির আশেপাশে মহড়া দেয়, কখন ধরে রাস্তাঘাটে পিটায় বলা যায় না, আবার এই বলে সেই বলে, এক একটা নিয়ে আসে। এর মধ্যে আবার ইলিয়াস খেলা ঘুরিয়ে দিয়েছে। তো দর্শক, ইলিয়াস কি ফাঁস করে আমরা দেখার অপেক্ষায়, পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভিপি নূর লিখেছেন, আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেই গেছে, বিএনপি যদি জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামাত রাজনীতি করতে পারবে? প্রশ্ন ছুড়ে দিয়েছে।
ভেবিনুরকে আমি মেধাবী রাজনীতিবিদ মনে করি, কিন্তু এটা তো বাচ্চা সুলভ এবং শিশু সুলভ মূর্খর মতো একটা প্রশ্ন। আরে আওয়ামী লীগ জামাত শিবির নিষিদ্ধ করে তো আওয়ামী লীগ পালিয়েছে, এখন বিএনপি যদি জামাতের দিকে মুখ ফিরিয়ে নেয়, এটা বোঝে না যে বিএনপি তাহলে রাজনীতি করবে কাকে নিয়ে? নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, জামাতকে নিষিদ্ধ করলে পালাতে হয়, তাহলে বিএনপির কি পালানোর শখ জেগেছে? তাহলে এই কথা বলে কি জন্য? আর দেখেন, নিষিদ্ধের ভয় দেখাচ্ছে, মানে এই কথা বল গর্ধ, মানে এদের ব্রেন কাজ করে না, এখন ব্রেন কিছুই কাজ করবে না। ইলিয়াস একদম খেয়ে দিবে। জামাতের মতো মূর্খ নেতা কর্মীরা কি উপলব্ধি করতে পারে? দেখেন, এখানে মারামারিটা গণ অধিকার পরিষদের সাথে, এ ভয় দেখায় বিএনপি দিয়া। আরে বিএনপি তো তোমাকে 2 দিন পর লাঠি দিয়ে সরিয়ে দিবে, এটা কি তুমি জানো? তুমি নিজে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছো না? তারেক রহমানকে কটূক্তি করেছো না? পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছো না? এখন আসছো বাবা বিএনপি দিয়ে ভয় দেখাতে। আর বিএনপি কি এত বোকা যে জামাত নিষিদ্ধ করে তারা নিজেরাও আবার পালাবে? নিষিদ্ধের ফল কি এটা তো আওয়ামী লীগ দেখেছে। জামাত শিবিরে অতি উৎসাহী কর্মীরা যতই লাফালাফি করুক, জামাত কখনোই দেশের কোনো মেইন স্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না। দেখেন, গাধামির একটা লিমিট থাকে। প্রধান বিরোধী দল যাদের প্রায় 80+ আসন সংসদে, তারা নাকি মেইন স্ট্রিম না, এরা মেইন স্ট্রিমের সংজ্ঞা শেখাতে এসেছে। হলো কিছু, এর মানে এদের মাথা ঠিক নেই, এদের ব্রেন ঠিকভাবে কাজ করছে না, অবস্থা খারাপ। আবার কিছু ভাড়াটিয়া লোকজনকে নিয়ে, কিছু নারীদের দিয়ে ঝাড়ু মিছিল করিয়েছে। এই ঝাড়ু মিছিল কারা করেছে? ওদের সংসার টিকবে না, লিখে রাখেন, এদের অনেকের সংসার টিকবে না। ওরা 200 টাকা 250 টাকার বিনিময়ে ঝাড়ু মিছিল করতে গেছে, ওদের প্রত্যেকের কপালে জিল্লতি আছে। তো দর্শক, আবার আওয়ামী লীগের মতো জামাতের দর্শক আলোচনা শুনেছেন, শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন আসলে বিপি নূর নিজেই বলেছিল যারা কয়েকদিন পর পর দল পাল্টায় তারা রাজনৈতিক পতিতা। দর্শক, তারা 2 নৌকায় পা দেয়। আজকে সেই একই তার কথার মাধ্যমে সে নিজেই ধরা খেয়ে গিয়েছে এবং নিজেই রাজনৈতিক পতিতা হিসাবে আবির্ভাব হয়েছে। অর্থাৎ বিপি নূরের রাজনৈতিক কেরিয়ার এখানে হয়তোবা সমাপ্তি ঘটবে। সাংবাদিক ইলিয়াস যে প্রতিবেদন দিয়েছে, বিএনপির উচিত হবে এই প্রতিবেদন ভালোভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, কারণ তার সাথে জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের কিছু ক্যাডারের সাথে যে যোগাযোগ, এটা হয়তোবা কোনোদিন বিএনপির বড় ধরনের ক্ষতি করতে পারে। নূর একজন আওয়ামী লীগ ছিল, এটা এখন পরিষ্কার। নূর কখনোই আওয়ামী বিরোধী ছিল না। যাই হোক দর্শক, আপনারা ডক্টর ফজল হক সহ যাদের আলোচনা শুনেছেন, সেই আলোচনা শুনে আপনার কাছে কেমন লেগেছে বা কতটুকু গ্রহণযোগ্য মনে হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের সামনে যিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এক্স্যাক্টলি যে জিনিসটা বলেছিলেন 4 বছর আগে, আমি আজকে এক্স্যাক্টলি সেই জিনিসটাই বলবো। উনি বলেছিলেন, এবং এটা হলো প্রথম আলোর একটা পেপার কাটিং, একজন খুব ট্যালেন্টেড রিসার্চার আমার কাছে সকালে পাঠিয়েছে। উনি বলেছিলেন যে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতিসংঘের তত্ত্বাবধানে গুম ও বিচার বহির্ভূত হত্যার তদন্ত চাই। কোয়েশ্চেন হলো, কেন উনি তখন এরকমের ম্যাক্সিমালিস্ট ডিমান্ড করছিলেন যে তদন্তের ক্ষেত্রে? কেন তখন কি পুলিশের থানা ছিল না? থানার বাইরে উনি কেন বাইরে থেকে হস্তক্ষেপ দাবি করছিলেন এই তদন্তের ক্ষেত্রে? কারণটা তখন যেটা সত্যি ছিল, এখনো সেটা সত্যি আছে। আমরা গুম কমিশনে কাজ করার সময় দেখেছি যে আমাদের ধরেন 1500 কেস লোডের মধ্যে মাত্র 250টার তৎকালীন, ওনারা যে নাই হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, মাত্র 250টার তৎকালীন কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়। কেন এটা হচ্ছিল? কারণ যখন কেউ গুম হয়, তখন এই অভিযোগ নিয়ে যখন থানায় পরিবার যায়, তখন পুলিশ এই অভিযোগটা অ্যাকসেপ্ট করে না, সো জিডি অ্যাকসেপ্ট করে না। এই সমস্যাটা সব সময়ের। সো এখন যখন এই যে 3টে আইনে পরিবর্তন করা হচ্ছে, আমি 3টে আইনের কথা বলবো। একটা হলো গিয়ে যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, এইটার ক্ষেত্রে যে পরিবর্তনটা করা হয়েছে অর্ডিন্যান্সের যিনি একজন ড্রাফটার ছিলেন, লেখক ছিলেন, তিনি এখানে আছেন আজকে। যে পরিবর্তনটা করা হচ্ছে সেটা হলো যে গুম যদি হয় তাহলে অভিযোগটা যে করতে হবে পুলিশের কাছে। এক্স্যাক্টলি যে জিনিসটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তখন পয়েন্ট আউট করছিলেন, এক্স্যাক্টলি সেই জিনিসটা আবার ফেরত এসছে। অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ করতে হবে, পুলিশই তদন্ত করবে। দ্বিতীয়ত হলো কি জাতীয় মানবাধিকার কমিশনের যেটা অর্ডিন্যান্সের ক্ষমতা ছিল তদন্ত করার, তাদের ক্ষেত্রে শুধু যে এটা তদন্ত করতে পারবে না তা না, যখন মানবাধিকার কমিশনের কাছে কোনো ধরনের অভিযোগ যাবে, তখন সেই অভিযোগটা তারা বাধ্য হবে রাউট করে দিতে অভিযুক্ত বাহিনীর কাছে, অর্থাৎ অভিযুক্ত বাহিনী নিজেই নিজেকে তদন্ত করবে। এটাই হলো এই মুহূর্তে বর্তমানে সিস্টেম করা হয়েছে।
এবং তৃতীয় হলো গিয়ে যেটা আজকে পত্রিকায় দেখলাম যে গতকাল র্যাবের বিষয়ে যে বিলটা পাশ হয়েছে সেটার বিষয়ে বলি। র্যাবের আমি এটাকে মানে র্যাব অ্যাবলিশ করা হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই, এটা বেসিক্যালি র্যাবের নতুন করে আকিকা করা হচ্ছে, এইটাই বলা উচিত। এবং সেই আকিকার ভিতরে যেই প্রভিশনটা রাখা হয়েছে যে র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তখন একটি 5 মেম্বার তদন্ত কমিটি সেটাকে তদন্ত করতে পারবে। এগেন খেয়াল করি 5 মেম্বার তদন্ত কমিটির মেম্বার্সরা কারা, এটার চেয়ারম্যানই হলো গিয়ে একজন এডিজি। অর্থাৎ 3টে বিলে আমরা একই দিকে সরকারকে ধাবিত হতে দেখছি, উইচ ইজ যে স্বাধীন তদন্ত ক্ষমতা, নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত ক্ষমতা বারবার করে খর্ব করা হচ্ছে। 3টে বিলে যদি আপনি একই জিনিস দেখেন তাহলে এই কনক্লুশনে পৌঁছাতে আপনি বাধ্য। আর কোয়েশ্চেন হলো কেন? আমরা তো জানি যে গত 15-17 বছর ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বাংলাদেশের সাম অফ দ্য গ্রেভেস্ট হিউম্যান রাইটস ভায়োলেশনসের সাথে জড়িত ছিল। তাহলে এই যে পরিবর্তনগুলো হচ্ছে এটা কেন এবং এটার আন্ডারলাইং রিজনিং কি? আমি দেখেছি যে যারা এখন পলিসি মেক করছে তাদের মধ্যে যখন এই বিষয়ে আলোচনা হচ্ছে তখন একটা আলোচনার একটা বিষয়বস্তু হয় যে এগুলো আমরা করছি, আমরা গুম করব না। ওনারা বারবার করে এটা অ্যাসিওর করার চেষ্টা করছেন, ওনারা বলছেন আমরা গুম করব না, কিন্তু তো তদন্ত ক্ষমতাগুলো খর্ব করছি, কারণ যদি কখনো এরকম হয়ও সেটা অনেক সেন্সিটিভ কারণে হবে, অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কারণে হবে, এবং তখন যাতে ফোর্সেসদের কোনো অসুবিধা না হয়, যারা এই ধরনের সেন্সিটিভ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে আনফেয়ারলি ট্রিটেড না হয়, সেই কারণে তদন্ত ক্ষমতাটা আমরা স্বাধীন না করে আমরা রেখে দিচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে। আমার আজকের কথার বিষয়বস্তু হবে আমি এই যে ওনাদের যে প্রপোজিশনটা যে ওনারা শৃঙ্খলা বাহিনীদের রক্ষা করার জন্য, ওদের জন্য প্রোটেকশন হিসেবে তাদের সুরক্ষার জন্য এই আইনগুলো করছেন, এই লজিকটাকে আমি আজকে যুক্তি খণ্ডনের চেষ্টা করব। সেই চেষ্টাটা করব 3টে উপায়ে। নাম্বার 1, এই যে বলা হচ্ছে যে তদন্ত ক্ষমতা খর্ব করলে কোনো কারণে শৃঙ্খলা বাহিনীরা অপরাধ করলে অথবা এই ধরনের সেন্সিটিভ কাজে জড়িয়ে গেলে সেটা সুরক্ষা হবে, এইটা সত্যি কথা না। তার একটা সবচেয়ে ভালো উদাহরণ হলো ক্রসফায়ার শুরু হয় বিগত বিএনপি জামাত আমলে, তাই না? তারপর থেকে এত বছর ধরে ক্রসফায়ার চলে আসছে। সো অ্যাটলিস্ট 20+ ইয়ার্স ধরে ক্রসফায়ার হচ্ছে। এই 20+ ইয়ার্সের শেষে এসে এই যে সেদিন আইসিটি কিন্তু ক্রসফায়ারের জন্য একজন অফিসারকে অ্যারেস্ট করেছে। কাউন্সিলর একরাম হত্যার কথা আপনারা জানেন, সেখানে ক্রসফায়ারের জন্য কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 20 বছর ধরে যে জিনিসটার বিষয়ে বাহিনী সদস্যদেরকে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে যে আপনারা ক্রাইমটা করেন, একটা জুডিশিয়াল ইনকোয়ারি করে গোটা ব্যাপারটা হালাল করে দেওয়া হবে, আপনাদেরকে আর কেউ কখনো ধরতে আসবে না। এই কথাটা এই যে 20 বছর পরে হলেও কিন্তু ভাঙা হচ্ছে এবং তখন ওনারা ধরা পড়ছেন। তো এই যে অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে যে জাস্ট তদন্তটা করতে দিব না, ক্রাইমের ডেফিনিশনের মতোই থাকবে, অর্থাৎ গুমের যে সংজ্ঞা সেটা সংজ্ঞাই থাকবে, তদন্ত হবে না, সো তোমাকে ধরা হবে না। এই কথাটা সত্যি না। এইসব মামলা তামাদি যায় না, কোনো না কোনো সময় ধরা পড়ে। এবং অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যেসব অফিসাররা বর্তমানে এই রেজিমে এই ধরনের কাজে অংশগ্রহণ করবেন তারা তো সরকারপন্থী অফিসারই হবেন। তাহলে এই আইনগুলোর কারণে কিন্তু তাদেরকে এখন ধরা হবে না, কিন্তু রেজিম যখন পতন হবে, সামনের একটা সরকার আসবে, তখন কিন্তু এই যে বিগত সরকারের আমলের যাদেরকে ধরা হচ্ছে, 111-এর সময়কার অফিসারদেরকে ধরা হচ্ছে, আওয়ামী লীগ আমলের অফিসারদেরকে ধরা হচ্ছে, তেমন করে এখনকার বিএনপি-পন্থী অফিসারের সবচেয়ে রিস্কে পড়বেন এই আইনগুলো যদি এভাবে করে বানাতে দেওয়া হয়। এখন ওনারা স্বাভাবিকভাবে বলতে পারেন যে মাঝখানে একটা বিপ্লব হয়েছে, সো রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জের সাথে তো মানে বিপ্লবের সাথে তো অন্য কিছু তুলনা হয় না, বাংলাদেশের নেক্সট বিপ্লব অনেক পরে, সো এখানে অটোমেটিক্যালি এই ধরনের কাজটা করা যাবে। এইখানে আমি দ্বিতীয় পয়েন্ট বলবো, দ্যাটস নট ট্রু। শুধুমাত্র যে বিপ্লবের পরেই বিচার হয় ব্যাপারটা সত্যি না। এটার সবচেয়ে সুন্দর উদাহরণ হলো নারায়ণগঞ্জ 7 খুন মামলায়। নারায়ণগঞ্জ 7 খুন মামলায় যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের 3 জনের অ্যাটলিস্ট অফিসার যারা আছেন তাদের সাথে আমি জেলে অনেকক্ষণ বসে কথা বলেছি। আমি ওখানে দেখেছি যে ওখানে যে ইন্টারনাল রাইভালরি ছিল, যে কারণে এই এত সব এভিডেন্সগুলো সামনে চলে আসলো, সেগুলো আসার কারণে কিন্তু সেই মুহূর্তে তারেক সাইদ কি ছিলেন, তারেক সাইদ আওয়ামী লীগের এত বড় নেতার একজন মেয়ের জামাই, তাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। অর্থাৎ সবসময় যে বিপ্লবোত্তরই শুধু বিচার হয়, বিপ্লবের আগে বিচার হয় না, এই কথাটার কোনো যৌক্তিকতা নেই। সো এই যে দ্বিতীয় যে কারণটা আমার, যে ওনারা যে আইনগুলো করছেন, এই আইনগুলো যে একটা ফলস অ্যাসিওরেন্স দিবে বাহিনীর সদস্যদেরকে যে আপনারা করেন, আপনাদেরকে সুরক্ষা দিব, এই সুরক্ষাটা অনেক সময় এমনকি শক্তিশালী নেতার মেয়ের জামাই হলেও সেই সুরক্ষাটা পাওয়া যায় না।
এবার তৃতীয় জিনিসটা বলি যে এমনও হতে পারে যে ওনারা হয়তো বলবেন যে আচ্ছা ঠিক আছে রেজিম পতন হতে হবে না, রেজিম পতন হলে হবে, এইগুলো বাদ দাও। আসলে এতদিন পরে এসব এভিডেন্স পাওয়াই যায় না। সো যেহেতু প্রমাণ পাওয়া যায় না, তো এইগুলো করলে এগুলো আসলে পরে তুমি ধরতে পারবে না। আমার জাস্ট নেক্সট 5 বছর, নেক্সট 7 বছর এভিডেন্সগুলো নাই করে দিয়ে যেতে হবে, তাইলেই ধরা পড়বে না। আমি আপনাদেরকে একটা বাস্তব কেসের উদাহরণ দিই যেখানে আমরা এই ধরনের কেস সমাধান করেছিলাম। আমাদের কাছে কিচ্ছু ছিল না, শুধু একজন বলেছিলেন যে অনেক বছর আগে, সেটা প্রায় 12 বছর আগে ছিল, 12 বছর আগে একদিন রাতে আমাকে একটা অভিযানে নিয়ে যাওয়া হয়, সেখানে অমুক রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কিছু মানুষকে একটা একটা করে গুলি করে মেরে ফেলা হয়। তা আমরা জিজ্ঞেস করেছিলাম কোন বছর বলতে পেরেছেন, কোন মাস, কোন দিন, উনি কিছু বলতে পারছিলেন না, কারণ ওনার এটা মনে নেই। এত বছর পরে আসলে দিন মাস তারিখ মনে থাকে না মানুষের। তখন আমরা যে সেকেন্ডারি প্রশ্নগুলো করি যে আচ্ছা ঠিক আছে আপনার চারপাশে কারো কি বিয়ে হয়েছিল কিনা, বা চারপাশে কারো বাচ্চা হয়েছিল কিনা, সামথিং যেটা আমরা লিঙ্ক করতে পারবো। এটা করতে গিয়ে উনি আমাদেরকে একটা ক্লু দেন যে একজন অফিসার তার পরদিনই ওনার ব্যাটালিয়ন থেকে পোস্টেড আউট হয়। তখন আমরা কি করি, আমরা পোস্টিং অর্ডারটা বের করি। পোস্টিং অর্ডারটা বের করার সাথে সাথে আমরা একটা দিন তারিখ পেয়ে যাই। দিন তারিখ যখন আমরা পেয়ে যাই তখন ওই দিন তারিখটা নিয়ে আমরা ওই রুটে নেক্সট 1 সপ্তাহের মধ্যে কয়টা লাশ পাওয়া গেছে যেগুলোর টিপিক্যাল বুলেট উন্ড টু দ্য হেড টাইপের ইনজুরি ছিল সেটা, এবং আমরা লাশগুলো খুঁজে পাই। লাশগুলো ইউডি মামলা হিসেবে থাকে, বিভিন্ন থানাতে ছিল। সো অ্যাট দ্যাট পয়েন্ট উই হ্যাড উইটনেসেস, আমাদের কাছে লাশগুলো ছিল, এবং কে খুন করেছে বলা সহজ ছিল কারণ ওই যে উইটনেসরা বলে দিচ্ছে। সো এই যে এভিডেন্স নাই হয়ে যাবে এটা আসলে সত্যি না। একটা ছোট্ট জিনিস দিয়ে, একটা ছোট্ট সূত্র দিয়ে অনেক কিছু বের করা সম্ভব। সো অ্যাগেন আমি বলছি যে ওনারা যে বলছেন যে ওনারা অফিসারদেরকে সুরক্ষা দিচ্ছেন, এই পন্থায় ওনারা সুরক্ষা দিচ্ছে না, কারণ আইনের সংজ্ঞা পরিবর্তন হচ্ছে না, শুধু তদন্ত ক্ষমতা সীমিত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। রেজিম চেঞ্জ হলে, রেজিম চেঞ্জ না হলে এবং এভিডেন্স বের করা গেলে এগুলো সবগুলোরই আলটিমেটলি বিচার করা পসিবল হবে, এবং যখন বিচারটা হবে তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন এই যারা বর্তমানে সরকারপন্থী অফিসাররা বা যারা তাদের নির্দেশনা মানবেন, তারাই সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন। এখন এখানে কিছু জিনিস আসে, সেটা হলো যে কেন এই যে কথাগুলো বলছে এখানে কোনো ওনাদের পক্ষে কোনো যুক্তি আছে কিনা। আমাদের শুধু যুক্তি খণ্ডন করে লাভ নেই, আমাদের পক্ষের যুক্তিটা দেখতে হবে। খানিকটা পক্ষের যুক্তি আছে যে হ্যাঁ এটা ট্রু যে কিছু কিছু কেস এতটাই সেন্সিটিভ যে ধরেন একজন কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ উনি তুলেছেন, তোলার পরে তাকে যদি সাথে সাথে কোর্টে প্রডিউস করা হয়, সাথে সাথে ওপেন কোর্টে প্রডিউস করা হয়, তাহলে এটা হতে পারে যে ওনার সেলে আর যারা আছেন তারা সাথে সাথে লুকিয়ে যাবেন, আপনি কোনো হয়তো ইমিনেন্ট অ্যাটাকের খবর পাবেন না। এখানে যৌক্তিকতা আছে কথাটার, কিন্তু এই যৌক্তিকতার রেসপন্স তো আমাদেরকে আইনের এই মারপ্যাচ দিয়ে দিতে হবে না। অন্য অনেক দেশে না, আমি বলবো পৃথিবীর সব দেশে তো এই ধরনের অপারেশনস হয়। আমরা তো একক কিছু না। ইনফ্যাক্ট আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন যে খুব বেশি মানে ব্যাপক ছিল বিগত আমলে এটা বলার কোনো সুযোগ নেই। আমরা আয়নাঘরের ম্যাপিং যখন করেছি আমরা দেখেছি যে 15 বছরে 3টি বাহিনীর কাছে সর্বসাকুল্যে আমরা কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ ধরেন 10 জনের মতো পেয়েছিলাম। আমি যদি ধরে নেই আমাদের খুব বেশি আন্ডার কাউন্ট ছিল, তাহলে আমি এটাকে যদি 3 দিয়ে গুণও করি 30 জন, দ্যাট ইজ কম্পেয়ার্ড টু আমার 1500 অ্যাকচুয়াল ভিকটিম লোড, এবং সেটা একটা আন্ডার কাউন্ট। সো আসলে 30 জনের জন্য তাও আবার মানে মাল্টিপ্লাইড বাই 3 করার পরে 1500, এটা আসলে কোনো লজিক্যাল কথা না। এমন কিছু হয়ে যায় না আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স। কিন্তু তবু আমি ওনাদের যুক্তিটা ধরে নিচ্ছি যে সব ক্যাপটিভকে যদি ইমিডিয়েটলি প্রডিউস করা হয় তাহলে এটার হয়তো কোনো ডাউন সাইড থাকতে পারে। তাহলে আমাদের দেখা হচ্ছে অন্য দেশগুলো কি করে। অন্য দেশগুলো কি এই পলিসি করে যে আমরা অফিসারদেরকে একটা আইনি গ্রে এরিয়াতে ঢুকিয়ে দিব, যেখানে 10 বছর পরে 5 বছর পরে তাদেরকে গ্রেফতারের সুযোগ করে দিব, এই অবস্থা কি করে? ওনারা কিন্তু করেন না। ওনারা কিছু স্পেশালাইজ সিস্টেমস বের করে, ওনারা কিছু স্পেশালাইজড কোর্টস বের করে যাদের অনেক হাই সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকে, তাদের সামনে এইসব ক্যাপটিভদেরকে প্রডিউস করা হয়, এবং এই ধরনের ক্যাপটিভদেরকে ওখানে প্রডিউস করলে সেইভাবে জিনিসটাকে মানে আইনের আওতায় নিয়ে আসা হয়। এটা বাংলাদেশেও করা সম্ভব, ইনফ্যাক্ট করা উচিত। যদি করা না হয় তাহলে যেই অফিসারদেরকে ওনারা বলছেন ওনারা বাঁচানোর চেষ্টা করছেন, বাঁচানো তো দূরে থাক, তারা প্রচণ্ড সুরক্ষার অভাবে থাকেন। যেমন একজন জুনিয়র অফিসারকে যখন বলা হয় যে তুমি ওকে তুলে নিয়ে আসো, তখন উনি কিন্তু বুঝতেও পারবেন না যে এই তুলে আনাটা কি লিগাল কি ইললিগাল, কারণ তুলে আনার সময় এটা ওনার পক্ষে অনেক সময় বোঝা সম্ভব হয় না। কিন্তু যদি দেখেন উনি যে ওই সিকিউরিটি ক্লিয়ার্ড কোর্টের সামনে তাকে প্রডিউস করা না হলো, তখন উনি বুঝতে পারবেন যে উনি কোনো একটা ইলিগ্যালিটিতে জড়িয়ে গিয়েছেন। এই ধরনের ফেল সেফ মেকানিজম অফিসারদের সুরক্ষার জন্যই প্রস্তুত করা দরকার। সো আমি আমার বক্তব্য এখানেই শেষ করবো। আমি ইন সামারি আমি কি বলেছি, আমি বলেছি যে 3টে আইন আমাদেরকে দেখাচ্ছে যে
সরকার এমন একটা দিকে এগোচ্ছে যেখানে ওনারা চাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে ওটার যাতে স্বাধীন তদন্ত না হয়, এটার পক্ষে ওনারা বলছেন যুক্তি হিসাবে যে এটা নাকি অফিসারদের সুরক্ষা দিবে। আমাদের যুক্তি হলো অফিসারদেরকে সুরক্ষা এভাবে দেওয়া যাবে না, বরঞ্চ এখন যেটা আমরা দেখছি বারবার করে ওনারা অ্যারেস্টেড হচ্ছেন বিভিন্ন পুরনো ক্রাইমের জন্য, এই জিনিসটা চলতেই থাকবে। এটার জন্য যে বিপ্লব হতে হবে তা না, বিপ্লব ব্যতীত এভাবে করে ধরা সম্ভব। এবং শেষ পর্যন্ত হলো যদি এটার সমাধান চান তাহলে আপনি এই আইনগুলোকে ধরবেন না, এখানে স্বাধীন তদন্ত ক্ষমতায় রাখেন। আপনি সেপারেট আইন করবেন যেখানে এই স্পেশাল এই 30টা কেসের জন্য আপনি আলাদা সুরক্ষিত ব্যবস্থা করবেন। এইভাবেই আপনি প্রকৃতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের সুরক্ষা দিতে পারবেন। ধন্যবাদ।